বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। আমরা এ পর্যায়ে দণ্ডবিধি আইন পড়বো। খেয়াল করি সবাই, দণ্ডবিধি আইনের দণ্ডবিধি বলতে আমরা যা বুঝি, আজকে আমরা সেই অধ্যায়ে যাচ্ছি। সবাই মনে করি দণ্ডবিধি মানে চুরি, দস্যুতা, ডাকাতির সাজা। নট অনলি ফর দ্যাট, আমরা দেখতে পাই ইতিমধ্যে আমরা জেনেছি দণ্ডবিধিতে বাংলাদেশে বলবৎ যত প্রকার অপরাধ তৎকালীন সময় ছিল, ভবিষ্যতে হতে পারে, তেমন বিশেষ সকল প্রকার অপরাধেরই দণ্ডের বিধান রয়েছে। তথাপি আমরা আজকের গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে চুরি, দস্যুতা, ডাকাতি, যেখানে আমরা পরীক্ষাতে আর কিছু হোক আর না হোক এই চুরি, দস্যুতা, ডাকাতি থেকে অবভিয়াসলি প্রশ্ন আসে, সেটা হোক এমসিকিউ হোক রিটেন, তাই নয় কি? সো আমরা একটু গুরুত্ব দিয়ে পড়বো। যেভাবে ইতিমধ্যে পড়েছি, যেভাবে অতীতে পড়েছি, সেই অবস্থাটা থেকে একটু বের হয়ে মেইন বইয়ের আলোকে একটু মেইন বইটাকে একটু সহজসাধ্য ভাবে কিভাবে পড়া যায় সেই চেষ্টা করব। আমরা দেখি, যদি একটু তথ্যভিত্তিক পড়ি, প্রথমে আমরা জানবো চুরি কাকে বলে। আমরা একদমই আগের পড়া বাদ নতুন পড়া বা নতুন আঙ্গিকে পড়বো। আমরা চেষ্টা করব চুরিটাকে নতুন ভাবে কিভাবে জানা যায়। আমরা চুরিটাকে সংজ্ঞায়িত করার জন্য 5টা স্বরে অ এর ব্যবহার করব। 5টা স্বরে অ। দেখেন আপনাদের প্রদত্ত শীটে, ইতিমধ্যে যে শীট প্রদান করা হয়েছে শীটে লিখা আছে স্বরে অ আছে 5টা। প্রথমে আমরা দেখতে পাই স্বরে অ দিয়া বোঝানো হয়েছে অপরের, মানে অন্যের। দেন আমরা দেখতে পাই অসম্মতিতে। দেন দেখতে পাই অস্থাবর সম্পত্তি। দেন দেখতে পাই অসৎ উদ্দেশ্যে। আর সর্বশেষ হচ্ছে অপসারণ করা। দ্যাট মিনস 5টা স্বরে অ এর সমন্বয়ে চুরি সংগঠিত হয়ে থাকে। তাহলে প্রথমে আমরা কি দেখতে পেয়েছি? অপরের। প্রথমে আমরা দেখতে পেলাম অপরের, তারপর আমরা দেখতে পেলাম অসম্মতিতে, তারপর আমরা দেখতে পেলাম অস্থাবর সম্পত্তি। অবভিয়াসলি অস্থাবর সম্পত্তি হতে হবে, অসৎ উদ্দেশ্য হইতে হবে, অপসারণ করতে হবে, দেন সেটা চুরি বলে বিবেচিত। তাহলে অপরের অসম্মতিতে, অস্থাবর সম্পত্তি, অসৎ উদ্দেশ্যে অপসারণ করাকে চুরি বলে। এটা হচ্ছে আমাদের চুরির সংজ্ঞা। এখন আমরা দেখব চুরির বিষয়ে দণ্ডবিধি আইনের 378 ধারায় বর্ণিত আছে। এক্ষেত্রে প্রথমে আমরা দেখতে পাই চুরির বিষয়ে বলা আছে, ব্যাখ্যা আছে 5টা। যদিও আমরা হয়তো বা কতজন পড়েছি আই ডোন্ট নো, বাট আমরা অবশ্যই মেন বইয়ের আলোকে পড়বো, একটু ক্লিয়ার হওয়ার চেষ্টা করবো যে 5টা ব্যাখ্যায় কি বলেছে। যদিও ইতিমধ্যে আমরা কমপ্লিট করেছি, যেখানে প্ররোচনা দাতা 108-এ আমরা 5টা ব্যাখ্যা কিন্তু পড়েছি। 5টা ব্যাখ্যা যদি একটু কঠিন ছিল, তথাপিও চেষ্টা করেছি একটু রপ্ত করা যায় কিনা, তাই নয় কি? সো এই চুরির ক্ষেত্রে চেষ্টা করব, 5টা ব্যাখ্যা রয়েছে, 5টা ব্যাখ্যা একটু ছোট্ট ছোট্ট করে নিজের ভাষায় পরীক্ষায় উপস্থাপন করতে পারি কিনা, বা পরীক্ষায় উপস্থাপন করার মতো একটা সিচুয়েশন ক্রিয়েট করতে পারি কিনা। আমরা দেখব ব্যাখ্যা আছে 5টা। প্রথম ব্যাখ্যাতে দেখতে পাই অস্থাবর সম্পত্তি না হওয়া পর্যন্ত কোনোভাবেই সেটা চুরির বস্তু বলে গণ্য হবে না। প্রথম ব্যাখ্যা। আপনাদেরকে বলেছিলাম যে যাকে ব্যাখ্যা বলা হয় সেটাকে আমরা উপাদান বলে বিবেচনা করতে পারি, বৈশিষ্ট্য বলে বিবেচনা করতে পারি। তবে পরীক্ষাতে আসলে ব্যাখ্যা হিসাবে আসবে যে চুরির ব্যাখ্যা কয়টা আলোচনা করুন, এভাবে আসতে পারে ব্রড কোশ্চেন। যদি আমরা চুরির বিষয় আমরা জানি যে চুরি কাকে বলে, তথাপিও চুরিতে ব্যাখ্যা কয়টা আছে সে বিষয়টা আমাদের হয়তো ক্লিয়ার কনসেপ্ট ছিল না। আজকে ক্লাসের মধ্যে চেষ্টা করব একটা ক্লিয়ার কনসেপ্ট নেওয়ার জন্য। তাহলে প্রথম ব্যাখ্যাতে কি পেলাম? অস্থাবর সম্পত্তি না হওয়া পর্যন্ত কোনো বস্তু চুরির বস্তু বলে বিবেচিত নয়, প্রথম ব্যাখ্যা। দ্বিতীয় ব্যাখ্যাতে আমরা দেখতে পাই যে কার্য দ্বারা বিচ্ছিন্নতা সাধন করা হয় সে কার্য দ্বারাই যদি অপসারণ করা হয় তাহলে সেটা চুরি বলে বিবেচিত হবে। এই ব্যাখ্যাটা বোঝার জন্য সাথে সাথে একটা উদাহরণ খেয়াল করেন। একটা গাছ কখনোই সেটা চুরির বস্তু নয়। প্রথম ব্যাখ্যাতে আমরা কিন্তু দেখতে পেয়েছি সেটা অস্থাবর না, স্থাবর, যেহেতু মাটির সাথে সংযুক্ত। তাহলে সেটা তখনই চুরির বস্তু হবে যদি সেটা কাটার জন্য প্রস্তুতি নেই, এবং কাটার জন্য প্রস্তুতি নেওয়ার পাশাপাশি পাশে একটা গাড়ি রাখি, একটা ভ্যান রাখি, যে কাটা শেষ ভ্যানে উঠাবো নিয়ে যাব। আই ওয়ান্ট টু সে বিচ্ছিন্নতা সাধন করার সাথে সাথে ওই কার্য দ্বারা বস্তুটিকে অপসারণ করার ব্যবস্থা যদি করেন সেক্ষেত্রে চুরি করেছেন বলে বিবেচিত হবে। তাহলে বিচ্ছিন্নতা সাধন, যে কার্য দ্বারা বিচ্ছিন্নতা সাধন করলেন সে কার্য দ্বারাই যদি অপসারণ করা হয় সেক্ষেত্রে সেটা চুরি বলে বিবেচিত হবে। 2 নাম্বার ব্যাখ্যা। 3 নাম্বার ব্যাখ্যাতে দেখতে পাই যে কোনো ব্যক্তি যদি কোনো অন্তরায়ের কারণে, কোনো অন্তরায়ের জন্য কোনো বস্তু নাড়াচাড়া করতে না পারেন
সেক্ষেত্রে যদি তিনি সে অন্তরায়টা অপসারণ করতে পারেন, সেই অপসারণটাই বা সে অপসারণ করাটা চুরি বলে বিবেচিত হবে। কিভাবে? উদাহরণস্বরূপ দেখা যায় যে জনৈক ব্যক্তির গৃহে অনেক ক্ষেত্রে আপনারা দেখেন না, মোবাইল চুরি করে নিয়ে যায়। জানালা যদি লাগানো থাকে সেক্ষেত্রে তো মোবাইলটা নেওয়ার সুযোগ নাই, জানালার পাশে যদি থাকে। তো জানালার সিটকিনিটা আস্তে আস্তে করে খুলতেছে এক পর্যন্ত সিটকিনি খুলে ফেললো। এর অর্থ হচ্ছে আপনি চুরির উদ্দেশ্যে বা চুরি করার জন্যই এই সিটকিনিটা খুলছেন, কারণ জানালার পাশেই মোবাইলটা রক্ষিত ছিল। তাহলে আপনি যে অন্তরায়ের জন্য চুরি করতে পারতেছেন না, সে অন্তরায়টা যদি অপসারণ করতে পারেন, আমরা দেখতে পাই সেই কার্যটাই আপনি চুরির উদ্দেশ্যে বা চুরি করার জন্যই করেছেন বলে কৃত, যা আমরা দেখি 3 নম্বর ব্যাখ্যা অনুযায়ী। আর 4 নম্বর ব্যাখ্যাতে দেখতে পাই কোনো পশুকে স্থানান্তরিত করা। এই যে পশুকে স্থানান্তরিত করলেন, আমরা দেখতে পাই পশুকে স্থানান্তরিত করার পাশাপাশি আমরা এখানে আরেকটা বিষয় দেখি, পশু যদি কোনো কিছু স্থানান্তর করেন, অর্থাৎ এই আইনগুলো কিন্তু অনেক আগের। যে সময় গাড়ি ঘোড়া কেমন ছিল, আমরা অনেকেই জানি যে চাকার গাড়ি ছিল, গরুর গাড়ি ছিল। এই যে চাকার গাড়ি এবং গরুর গাড়ি, এই চাকার গাড়ি এবং গরুর গাড়ির বিষয়ে আমরা দেখতে পাবো তৎকালীন সময় গরু দিয়ে অধিকাংশ মালামাল বহন করা হতো, হতো কিনা, ঘোড়া দিয়ে বহন করা হতো। এখন কোনো পশুকে যদি তাড়িত করা হয়, আর ওই পশুর গায়ে বা পিঠে যদি কোনো প্রকার মূল্যবান বস্তু থাকে, আপনি দেখতেছেন যে মূল্যবান বস্তু রয়েছে, সেজন্য পশুটাকে কোনো প্রকার দ্রব্য দিয়ে চেষ্টা করতেছেন যে আপনার কাছাকাছি নেওয়া যায় কিনা, তাকে একটু আপনার দিকে তাড়িত করা যায় কিনা। আপনি একটা গরু, একটা ঘোড়া অথবা অন্য কোনো পশু, যে ক্ষেত্রে আপনি খাবার দিলে সেটা আপনার পিছনে পিছনে যাবে, আপনি জানেন যে গরুটার পিছনে, ঘোড়াটার পিছনে বা গাধাটার পিছনে কোনো মূল্যবান বস্তু আছে। আমরা যদি দেখি যে মূল্যবান বস্তুটা স্থানান্তর করার উদ্দেশ্যেই পশুটাকে স্থানান্তরিত করেছে, আইন অনুযায়ী সেটা চুরি বলে বিবেচিত হবে। আমি আপনাদেরকে বোঝাতে যাচ্ছি, তাহলে ঘোড়ার পিঠে যদি কোনো দ্রব্য থাকে, বস্তু থাকে, মূল্যবান বস্তু, আর ঘোড়াটিকে যদি স্থানান্তর করেন, খেয়াল করেন সবাই, ঘোড়াটিকে যদি কেউ স্থানান্তর করেন, এই ঘোড়াটিকে স্থানান্তর করাটা আমরা দেখতে পাই আইন অনুযায়ী চুরি করেছেন বলে বিবেচিত হবে। ইহা হচ্ছে 4 নাম্বার ব্যাখ্যা। আর সর্বশেষ ব্যাখ্যা আমরা দেখতে পাই ব্যাখ্যা 5, চুরি সম্মতি ক্রমে বা অনুমতি ক্রমেও হতে পারে, সংশ্লিষ্ট সম্পত্তির অধিকারী ব্যক্তিও দিতে পারেন। আই ওয়ান্ট টু সে এভরিবডি অ্যাটেনশন প্লিজ। আমরা দেখতে পাই স্বামীর কোনো অর্থকড়ি তার স্ত্রীর কাছে রাখা হলো, কোনো প্রকার চাকরের কাছে তার মালিক কোনো অর্থকড়ি রাখলেন। এই যে চাকরের কাছে মালিক অর্থকড়ি রাখলেন, স্বামী তার স্ত্রীর কাছে অর্থকড়ি রাখলেন, রাখাটা তো আইন সিদ্ধ, তাই নাকি? রাখাটা তিনি সম্মতিক্রমে রেখেছেন, কিন্তু এই রাখাটাও চুরি বলে বিবেচিত হবে কখন? যদি তিনি তার অনুমতি ব্যতীত হস্তান্তর করেন বা নিয়ে যান। তাহলে আমরা দেখতে পেয়েছি কি, যে প্রকাশ্য সম্মতিতেও হতে পারে চুরি, সংশ্লিষ্ট সম্পত্তির অধিকারী ব্যক্তিও দিতে পারেন চুরির সম্মতি, অর্থাৎ চুরির পূর্বে যে সম্মতিটা দিয়েছে সেটা এখানে বোঝানো হয়েছে। তাহলে 5 নম্বর ব্যাখ্যা অনুযায়ী দেখলাম সম্মতি প্রকাশ্যেও হতে পারে, চুরি যে করা হয়েছে, চুরি যে মালামালটা চুরি হয়েছে সেটা সম্মতি ক্রমে, অর্থাৎ অনেক ক্ষেত্রে দেখা যায়, ইয়েস এক্স্যাক্টলি 27 ধারার কথা বলা আছে, অনেক ক্ষেত্রে দেখা যায় আমার গৃহে আমরা একই সাথে 2 বন্ধু বসবাস করতেছি, আমার একটা আংটি আমার টেবিলে রাখা, তো সে আংটিটা নিজের মতো নিজে ব্যবহার করতেছেন, সে তো অবশ্যই আমাকে বলে ব্যবহার করার কথা, আমাকে বলে নাই, সে নিজে নিয়ে গেছে। যে যখন জিজ্ঞাসা করলাম দোস্ত এটা কার রে, তো খেয়াল নাই, এটা তোরই তো, বিষয়টা আমি খেয়াল করি নাই। এই যে বিষয়টা আমরা দেখতে পাই সম্মতি ক্রমে কখন চুরি হয়ে থাকে। চাকর, ভৃত্য, কেরানি, যার কাছে আপনি মালামাল দিয়ে রাখলেন, যার কাছে আপনি সম্পদ দিয়ে রাখলেন, তিনি যদি সেটা আত্মসাৎ করেন, আমরা দেখতে পাই নিয়ে যান অনুমতি ব্যতীত, চুরি বলে বিবেচিত হয়। তাহলে 378 ধারায় আমরা চুরি পেলাম কয়টা শব্দ? আমরা দেখতে পেয়েছি ইতিমধ্যে স্বরে অ, 5টা স্বরে অ এর সমন্বয়ে চুরি সংগঠিত হচ্ছে। 5টার মধ্যে কি কি দেখতে পেয়েছি? অপরের অসম্মতিতে অস্থাবর সম্পত্তি অসৎ উদ্দেশ্যে অপসারণ করাকে চুরি বলে, যা আমরা দেখতে পাই 378 ধারায় সংজ্ঞা বর্ণিত আছে। পাশাপাশি ইতিমধ্যে আমরা জেনেছি
চুরির ক্ষেত্রে ব্যাখ্যা রয়েছে 5টা, উপাদান রয়েছে 5টা। তারপর আমরা কি জানি খেয়াল করি, সবাই বৈশিষ্ট্য যদি আলোচনা করি সেক্ষেত্রে আমরা এই 5টা বৈশিষ্ট্য দিব। তাহলে আমরা দেখতে পাই চুরির ব্যাখ্যা রয়েছে কয়টা? 5টা। প্রথম ব্যাখ্যা কি দেখতে পাই? অস্থাবর সম্পত্তি না হওয়া পর্যন্ত। কোন বস্তু যতক্ষণ পর্যন্ত অস্থাবর সম্পত্তি না হয় ততক্ষণ পর্যন্ত সেটা চুরি বলে বিবেচিত নয়, ব্যাখ্যা 1। দ্বিতীয় ব্যাখ্যাতে দেখতে পাই যে কার্য দ্বারা বিচ্ছিন্ন সাধন করা হয়েছে সে কার্য দ্বারাই অপসারণ করা হলে সেটা চুরি বলে বিবেচিত হবে। আর 3 নম্বর ব্যাখ্যাতে দেখতে পাই যে অন্তরায়ের কারণে, যে প্রতিবন্ধকতার কারণে আপনি কার্য সম্পন্ন করতে পারতেছেন না, সেই অন্তরায়টা যদি সরাইতে সক্ষম হন, সে সরানোটাই চুরির আওতাভুক্ত বলে বিবেচিত হবে, ব্যাখ্যা 3। ব্যাখ্যা 4 আমরা কি দেখতে পাই? কোন পশুকে স্থানান্তরিত করলে, যদি পশু কোনো বস্তু স্থানান্তরিত করে, সেক্ষেত্রে আমরা দেখতে পাই আপনার স্থানান্তর করাটাও চুরি বলে বিবেচিত হবে, ব্যাখ্যা 4। আর 5 নম্বর আমরা দেখতে পাই প্রকাশ্য সম্মতিতেও চুরি হতে পারে যদি কোনো সম্পত্তি কারো নিকট রাখা হয় সম্মতি ক্রমে। সো আমরা ব্যাখ্যা পেলাম 5টা, সংজ্ঞাতে পেলাম 5টা, স্বরে অ, আর সর্বোপরি আমরা দেখতে পাই ধারা হচ্ছে 378। চুরির ক্ষেত্রে কত ধারা পেলাম এখন আমরা? 378। এক্ষেত্রে দেখেন উদাহরণে বলা আছে, প্রথম একটা উদাহরণ খেয়াল করেন। ক ক্ষয়ের জমিতে একটি গাছ কেটে ফেলে, তার উদ্দেশ্য সে ক্ষয়ের জমি হতে ক্ষয় সম্মতি ব্যতীত গাছটি অসাধুভাবে নিয়ে যাবে। এক্ষেত্রে যে মুহূর্তে ক গাছটি নিয়ে যাওয়ার উদ্দেশ্যে কেটেছে সে মুহূর্তে চুরি করেছে বলে গণ্য হবে। আর দ্বিতীয়ত আমরা দেখতে পাই ক তার পকেটে একটি কুকুরের টুপ রাখে, তার ফলে খ কুকুর তাকে অনুসরণ করতে থাকে। এক্ষেত্রে ক এর উদ্দেশ্য হয় ক্ষয় সম্মতি ব্যতীত কুকুরটিকে অসাধুভাবে নিয়ে যাওয়া। খ এর কুকুর তাকে অনুসরণ করেছে যখনই তার খাবার পাওয়ার সাথে সাথে অনুসরণ করা শুরু করেছে তখনই চুরি বলে গণ্য হবে। আর সর্বশেষ উদাহরণটা আমরা দেখতে পাই খ যে ঘরে বসবাস করেন সে ঘরের টেবিলের উপর ক্ষয়ের একটি আংটি ক দেখতে পায়। এখানে আংটিটি ক্ষয়ের অধিকার রয়েছে, যেহেতু ক্ষয়ের ঘরে ক তা অসাধুভাবে অপসারণ করলে চুরি করেছেন বলে গণ্য হবে, উদাহরণ 3 নাম্বার। আরেকটা উদাহরণ যা বলেছি যে কোনো বস্তুর পিঠে মূল্যবান দ্রব্যাদি রয়েছে, মূল্যবান বস্তু রয়েছে, পশুটিকে তাড়িত করলে মূল্যবান বস্তুটি আপনি নিজের হস্তগত করতে পারেন। সেক্ষেত্রে যে কার্য দ্বারা পশুটিকে তাড়িত করলেন আর উদ্দেশ্য ছিল চুরি করা, সে কার্যটা করা মানে হচ্ছে আপনি চুরি করেছেন বলে বিবেচিত হবে। এটা আরেকটা উদাহরণে বলা আছে। সো আমরা উদাহরণগুলো খেয়াল করবো। প্রতিবারই বলি পরীক্ষাতে আমাদের উদাহরণ বেশ প্রশ্ন আসে, উদাহরণটা যদি খেয়াল না করি তাহলে আমরা ভালোভাবে রপ্ত করতে পারবো না, পরীক্ষায় প্রশ্নটা ধরতে পারবো না। তাহলে আমরা এই 378 থেকে একটু যদি সামারি করি কি কি পেলাম। উদাহরণ পড়লাম 4টা। পশুকে স্থানান্তরিত করলো মূল্যবান বস্তুর জন্য, পশুকে স্থানান্তরিত করলেও সেটা চুরি হবে। আবার আমরা দেখতে পাই পশুর উপরে থাকা কোনো বস্তু যদি থাকে সে পশুকে স্থানান্তরিত করলেও চুরি হবে। আবার আমরা দেখতে পেয়েছি কি কোনো গাছ কেটে ফেললেন চুরির উদ্দেশ্যে, সেটাও চুরি হবে। ব্যাখ্যা পেলাম 5টা। আর যে ক্ষেত্রে টুপ মানে কোনো কিছু দিয়ে টুপ দেওয়া, অনেক ক্ষেত্রে দেখেন না আমাদের নারী সদস্য যারা আছেন, সম্মানিত নারী সদস্য, তাদেরকে টুপ বানিয়ে আমরা অনেক ক্ষেত্রে সন্ত্রাসীকে ধরতে পারি। নারীদের কণ্ঠ শুনলে যদি সন্ত্রাসী একটু দ্রুত ধরা দেয়, এক্ষেত্রে নারীদেরকে আমরা টুপ হিসেবে ব্যবহার করি। এক্ষেত্রে স্পষ্টতই বলে রাখা দরকার যে কোনো কিছু উদ্ধার করার জন্য, কাউকে ট্রেপে ফেলার জন্য যে ঘটনাবলী ক্রিয়েট করা হয় সেটা হচ্ছে ট্রুপ। এক্ষেত্রে কোনো পশুকে কোনো খাবার দিলে অটোমেটিক্যালি পশু আপনার সাথে যাবে, এটা হচ্ছে ধর্ম। এই কথাই বলা হচ্ছে যে কোনো ট্রুপ রাখে মানে খাবার রাখে। তাহলে আমরা দেখতে পেয়েছি 378 ধারায় চুরির সংজ্ঞার কথা বলা আছে। পাশাপাশি আমরা দেখি 379 ধারায় চুরির শাস্তির বিধান বর্ণিত আছে, চুরির শাস্তির বিধান বর্ণিত আছে। এখন আমরা দেখবো তাহলে চুরি জানলাম 378, চুরির শাস্তি জানলাম 379। যদি বাসগৃহ হতে চুরি করা হয়, যদি কোনো ব্যক্তি এমন কোনো গৃহ তাঁবু জলযান, এমন কোনো গৃহ তাঁবু জলযান যেখানে যে স্থানটা মানুষের বাসস্থান হিসেবে ব্যবহৃত হয়, যে স্থানটা মানুষের বাসস্থান হিসেবে ব্যবহৃত হয়, সম্পত্তি হেফাজতের জন্য ব্যবহৃত হয়, সেখান থেকে যদি আপনি চুরি করেন আইন অনুযায়ী বাসগৃহ হতে চুরি করেছেন বলে বিবেচিত হবে 380। যদি বলে শুধু চুরি করেছেন, বাসগৃহ ব্যতীত যে কোনো চুরি আমরা দেখতে পাই 379 ধারায় আপনার ফেলে দিবেন, বাসগৃহ ব্যতীত যে কোনো চুরি।
তাহলে বাসগৃহ ব্যতীত যে কোনো চুরির বিষয় আমরা দেখতে পাই 379 চুরির শাস্তি, আর 380তে আমরা দেখতে পাই বাসগৃহের মধ্যে চুরি। বাসগৃহের মধ্যে চুরি চাকর বা ভৃত্য কর্তৃক, চাকর বা ভৃত্য কর্তৃক যদি চুরি করা হয়, চাকর বা ভৃত্য কর্তৃক যদি চুরি করা হয়, সেক্ষেত্রে আমরা দেখতে পাই শাস্তির বিধান রয়েছে, শাস্তির বিধান রয়েছে, শাস্তির বিধান রয়েছে 381। তাহলে চুরির শাস্তি আমরা ইতিমধ্যে জানলাম, চুরির সংজ্ঞা জানলাম 378, শাস্তি জানলাম 379। বাসগৃহতে চুরি 380, চাকর ভৃত্য কেরানি তারা যদি চুরি করে আমরা দেখতে পাই 381। আর সর্বোপরি চুরি করার উদ্দেশ্যে, চুরি করার উদ্দেশ্যে, চুরি করার উদ্দেশ্যে আমরা দেখতে পাই মৃত্যু আঘাত, মৃত্যু আঘাত বা নিয়ন্ত্রণ আরোপের প্রস্তুতি গ্রহণান্তে, চুরি করার উদ্দেশ্যে বা চুরি করার পূর্বে প্রস্তুতি গ্রহণান্তে, কিসের প্রস্তুতি? কাউকে মৃত্যু ঘটাবেন, আঘাত করবেন, নিয়ন্ত্রণ করবেন, এই প্রস্তুতি গ্রহণান্তে যদি কোনো চুরি করা হয় আমরা দেখতে পাই 382 ধারায় সাজার বিধান রয়েছে। তাহলে চুরির শাস্তি 379, বাসগৃহ হতে 380, কর্মচারী চাকর কর্তৃক চুরি 381, আর আঘাত আক্রমণের প্রস্তুতি গ্রহণান্তে চুরি 382। চুরি আঘাত আক্রমণের প্রস্তুতি গ্রহণান্তে যে চুরি, সেক্ষেত্রে আমরা একটা উদাহরণ মনে রাখবো। উদাহরণটা দেখেন, বলা আছে ক ঘ এর দখলভুক্ত সম্পত্তি চুরি করে, ক ঘ এর দখলভুক্ত সম্পত্তি চুরি করে, চুরি করার সময় সে পোশাকের নিচে একটি গুলি ভর্তি পিস্তল রাখে, ঘ বাধা দিলে তাকে আঘাত করার জন্যই ক গুলি ভর্তি পিস্তলটি রাখে, ক এই দ্বারাই বর্ণিত হবে। তাহলে উদ্দেশ্যটা ছিল যে আমাকে যদি কেউ আঘাত করে আমি তাৎক্ষণিক তাকে পাল্টা আঘাত করব, সে প্রস্তুতি নিয়ে আপনি চুরিতে অংশগ্রহণ করলেন। সাজার বিধান 382 ধারায়, সাজার বিধান 382 ধারায়। এখন আপনাদের জন্য একটা সুখবর আছে, সেটা হচ্ছে আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দমন আইন, দ্রুত বিচার আইন আমরা আগামী ক্লাসে পড়ব। আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আইনের মধ্যে আমরা দেখব যে শাস্তির বিধান রয়েছে 4 ধারায়, 4-এর 1-এ শাস্তির বিধান রয়েছে। আপনাদের জন্য বিবেচ্য বিষয় হচ্ছে 383 থেকে একদমই 389 পর্যন্ত, 383 থেকে 389 পর্যন্ত যে ধারাগুলো আছে সে ধারাগুলোর ক্ষেত্রে আমরা দ্রুত বিচার আইন ব্যবহার করে থাকি, দ্রুত বিচার আইন ব্যবহার করে থাকি। বর্তমানে এই ধারায় মামলা হয় না, মামলা হয় কোন ধারায়? দ্রুত বিচার আইনে মামলা হয়ে থাকে। তথাপিও আমরা একটু জেনে রাখবো, এটা একটা সহজ সূত্র আছে। সহজ সূত্রটা কি? আপনার একটু পাশাপাশি একটু যদি সম্ভব হয় খাতা কলমটা হাতে রাখেন। দেখেন 383 থেকে 389 পর্যন্ত এই ধারাগুলো হচ্ছে আমরা বলে থাকি জোরপূর্বক সম্পত্তি আদায়, জোরপূর্বক সম্পত্তি আদায়। তাহলে প্রথম পার্টটা পড়েছি চুরি, এখন পার্ট হচ্ছে জোরপূর্বক সম্পত্তি আদায়। এই জোরপূর্বক সম্পত্তি আদায়ের বিষয়ে আমরা দেখতে পাই যদি কোনো ব্যক্তি ইচ্ছাপূর্বক কাউকে জখমের ভয় দেখিয়ে উক্ত ব্যক্তির নিকট হতে কোনো প্রকারের চাঁদা প্রদান বা কোনো সম্পত্তি মূল্যবান জামানতের রূপান্তর যোগ্য কোনো স্বাক্ষরিত বা সিলমোহরাঙ্কিত বস্তু অসাধুভাবে প্রদানে বাধ্য করে তাহলে জোরপূর্বক গ্রহণ করেছেন বলে বিবেচিত হবে। তাহলে 383 ধারা হচ্ছে জোরপূর্বক সম্পত্তি আদায়। 383 ধারা হচ্ছে জোরপূর্বক সম্পত্তি আদায় কাকে বলে। এক্ষেত্রে উদাহরণটা খেয়াল করেন, এই উদাহরণটা আমাদের পরীক্ষাতে আসছিল। এভরিবডি অ্যাটেনশন প্লিজ, বি কেয়ারফুল। ক ঘকে এরূপ ভয় দেখায় যে গ তাকে টাকা না দিলে ক ঘ এর বিরুদ্ধে মানহানির কুৎসা রটনা করে, এইভাবে সে তাকে টাকা দিতে বাধ্য করে। তাহলে মানহানির কুৎসা রটনা করবে এই ভীতি দেখাইয়া তার নিকট থেকে টাকা নেয়, এটা জোরপূর্বক সম্পত্তি আদায় বলে বিবেচিত হবে, জোরপূর্বক সম্পত্তি আদায় বলে বিবেচিত হবে। আরেকটা কথা, আরেকটা উদাহরণ আছে দেখেন, ক ঘকে গুরুতর আঘাতের ভয় দেখিয়ে অভিভূত করে অসাধুভাবে তাকে একটি সাদা কাগজে স্বাক্ষর করিয়ে তাতে সিল মোহর দিয়ে ক তা ককে অর্পণ করতে বাধ্য করে, ঘ কাগজটি স্বাক্ষর করে ককে প্রদান করে। এক্ষেত্রে যেহেতু কাগজটি মূল্যবান জামানত রূপে রূপান্তরযোগ্য সেহেতু জোরপূর্বক সম্পত্তি আদায় করেছেন বলে বিবেচিত হবে। এই উদাহরণ সামারি হচ্ছে
কাউকে ভয় দেখিয়ে তার নিকট একটা স্বাক্ষর রেখে দেওয়া, সাদা কাগজে একটা স্বাক্ষর রাখলেন, এই স্বাক্ষরটা এক সময় দলিল রূপে ব্যবহৃত হতে পারে। এই জন্য বলছে মূল্যবান জামানত রূপে রূপান্তর যোগ্য। যেহেতু ভয় দেখাইয়া স্বাক্ষর রাখছেন, সেটাও জোরপূর্বক সম্পত্তি আদায় বলে বিবেচিত হবে। এখন বিবেচ্য বিষয় যা বলেছিলাম, জোরপূর্বক সম্পত্তি আদায় হচ্ছে 383, যে জন্য বলেছিলাম খাতা কলম নেওয়ার জন্য। পাশে লিখেন 384, 386, 388, 384, 386, 388। তিনটা দ্বারাই হচ্ছে আদায়ের শাস্তি। যদি আদায় করে ফেলেন, যদি আদায় করে ফেলেন, জোরপূর্বক সম্পত্তি আদায় করেন, সেই জন্য সাজার বিধান আছে 384, 386, 388। জোরপূর্বক সম্পত্তি আদায়ের শাস্তি 384। জোরপূর্বক সম্পত্তি আদায়ের শাস্তি 384। মৃত্যু বা গুরুতর আঘাতের ভীতিতে অভিভূত করে, মৃত্যু বা গুরুতর আঘাতের ভয়ভীতি দেখিয়ে সম্পত্তি আদায় 386। তাহলে শুধু সম্পত্তি আদায়ের শাস্তি 384, মৃত্যু বা গুরুতর আঘাতের ভয়ভীতি দেখিয়ে সম্পত্তি আদায় 386, আর মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধে অভিযুক্ত করার ভীতি দেখিয়ে, ভয় দেখে যদি সম্পত্তি আদায় করা হয়, সেটার শাস্তি 388। তাহলে জোরপূর্বক সম্পত্তি আদায় 383, শাস্তি 384, 386, 388। 384তে আমরা দেখতে পাই জোরপূর্বক সম্পত্তি আদায়ের শাস্তি। মৃত্যু বা গুরুতর জখমের ভয় দেখে জোরপূর্বক সম্পত্তি আদায়ের শাস্তি 386। মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডনীয় অপরাধে অভিযুক্ত করার জন্য ভীতি প্রদর্শন পূর্বক সম্পত্তি আদায়ের শাস্তি 388। এখন বিবেচ্য বিষয় হচ্ছে জোর যে সংখ্যাগুলো বললাম 384, 386, 388, এই ধারাগুলো হচ্ছে সম্পত্তি আদায়, শুধু আদায়, মৃত্যুর ভয় দেখিয়ে আদায়, মামলার ভয় দেখিয়ে আদায়, মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধে অভিযুক্তকরণের ভয় দেখিয়ে আদায় 388। আর শুধুমাত্র খেয়াল করেন কিন্তু 85, 385 আমরা দেখতে পাই সম্পত্তি আদায়ের উদ্দেশ্যে শুধু ভীতিগ্রস্ত করা, আদায় করেন নাই, আদায় করার জন্য শাস্তি পেলেন 84, 86, 88, আদায় করেন নাই শুধু ভয় দেখাইলেন 385। জোরপূর্বক সম্পত্তি আদায়ের উদ্দেশ্যে ভয় দেখালেন 385। পাশাপাশি আমরা দেখতে পাই জোরপূর্বক সম্পত্তি আদায়ের উদ্দেশ্যে কোন ব্যক্তিকে মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় দেখালেন 387, মামলার ভয় দেখালেন 389। তাহলে হচ্ছে আমাদের বেজোর যে সংখ্যাগুলো আছে সেগুলো হচ্ছে শুধু ভয় দেখানো, শুধু ভয়, আঘাত, মৃত্যু বা আঘাতের ভয়, মামলার ভয় 385, 87, 89। আর আদায় 384, 86, 88, শুধু আদায়ের শাস্তি 384। মৃত্যু বা গুরুতর জখমের ভয় দেখি আদায় 386। মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের অভিযুক্ত করবেন মর্মে ভয় দেখি আদায় 388। তাহলে আদায়ের ধারাও 3টা এবং ভীতির ধারাও 3টা, ভীতিগ্রস্ত করা। যা বারবার বলে রাখি, আমরা জেনে রাখলাম এই জন্য যদি পরীক্ষাতে চলে আসে, বাট এই ধারাগুলোর ক্ষেত্রে আমরা চেষ্টা করব দ্রুত বিচার আইন ব্যবহার করার জন্য। আমরা আগামী ক্লাসে পড়লে ইজি হয়ে যাবে আপনাদের জন্য। তাহলে হচ্ছে আমাদের জোরপূর্বক সম্পত্তি আদায় আর চুরি, এই দুইটা অংশ যদি না পড়ি তাহলে আমরা দস্যুতাটা বুঝবো না। দ্যাটস ওয়াই আপনাকে একটু কষ্ট দিলাম এতক্ষণ। এখন দেখি আপনাদের মনে আছে কিনা, বলেছিলাম যেখানে বেআইনি সমাবেশের উগ্রতাকে দাঙ্গা বলে, পড়েছি কিনা? বেআইনি সমাবেশের উগ্রতাকে দাঙ্গা বলে কত ধারে পড়েছিলাম? আপনার মনে হয় আমার উপর রাগ করছেন, না কেউ জবাবও দিচ্ছেন না, কিছুই করতেছেন না। যাক, যেখানে ছিলাম যে জোরপূর্বক সম্পত্তি আদায় করলেন, চুরি করলেন, এই দুইটার ক্ষেত্রে আমরা দেখতে পাই দস্যুতার সাথে একটা মিল রয়েছে। দস্যুতার সাথে মিল রয়েছে, ধন্যবাদ। দস্যুতার সাথে মিল রয়েছে। এখন চুরি কখন দস্যুতায় পরিণত হয়? চুরি কালে যদি আঘাত আক্রমণের ভয় দেখান, চুরি কালে যদি আঘাত আক্রমণের ভয় দেখান, সেক্ষেত্রে সেটা দস্যুতায় পরিণত হবে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা যদি একটু সহজ ভাষায় জানি, চুরির কালে উগ্রতা প্রদর্শনকেই দস্যুতা বলে অভিহিত করা হয়।
চুরি কালে উগ্রতা প্রদর্শনকে দস্যুতা বলে অবহিত করা হয়। আমি কিন্তু দেখতে পাচ্ছি কে কোন অবস্থায় আছেন। বি অ্যাটেন্টিভ, বি অ্যাটেন্টিভ, বি অ্যাটেন্টিভ। সময় বেশি দিন নাই। যেখানে ছিলাম, তাহলে চুরি, দস্যুতা, ডাকাতি, ইতিমধ্যে আমরা চুরি পড়লাম, অপরাধজনক যে জোরপূর্বক সম্পত্তি আদায় সেটা পড়লাম। এখন আমরা জানবো দস্যুতা। পরীক্ষাতে প্রায়শই প্রশ্নটা আসে, চুরি কখন দস্যুতা সামিল হয় আলোচনা করুন। ধারা কত? 390। চুরি নাম শুনি না, কিন্তু আবার ধারা দিয়ে দিন না 378। বলছে চুরি কখন দস্যুতা সামিল হয় 390 বলা আছে। তো ধারা কত? 390। জোরপূর্বক সম্পত্তি আদায়, জোরপূর্বক সম্পত্তি আদায় কখন দস্যুতা সামিল হয়? 390। তাহলে দুইটাই 390 বলা আছে। প্রশ্ন, কখন চুরি কখন দস্যুতা সামিল হয়? উত্তর কিভাবে লিখবেন? প্রশ্নানুসারে, প্রশ্নানুসারে, প্রশ্নানুসারে আমরা দেখতে পাই চুরি যে ক্ষেত্রে দস্যুতা সামিল হয়, চুরি করার উদ্দেশ্যে চুরিলব্ধ সম্পত্তি নিয়ে যাওয়ার সময়, চুরিলব্ধ সম্পত্তি নিয়ে যাওয়ার প্রাক্কালে মানে পূর্বে বা সময়ে যদি ইচ্ছাপূর্বক অপরাধী কোন ব্যক্তির মৃত্যু, আঘাত অথবা অন্যায় নিয়ন্ত্রণ ঘটায় বা ঘটানোর চেষ্টা করে আশু মৃত্যুর ভয় সৃষ্টি করে, সেক্ষেত্রেই সেটা দস্যুতা বলে বিবেচিত হবে। তাহলে চুরি করার কালে বা চুরি করার সময় বা চুরি করার প্রাককালে যদি অপরাধী অন্য কোনো ব্যক্তির মৃত্যু, আঘাত বা অন্যায় নিয়ন্ত্রণ করে থাকেন, সেটাকে আমরা দেখতে পাই দস্যুতা বলে অভিহিত করা হয়। দেন আমরা দেখি জোরপূর্বক সম্পত্তি আদায়। জোরপূর্বক সম্পত্তি আদায় কখন দস্যুতা সামিল হয়? এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং এটা একটু ক্লিয়ার জানতে হবে। মনে করেন তো, কাউকে বলা হলো যে আগামীকালকের মধ্যে যদি 10,000 টাকা না দেও তাহলে তোমার এই ক্ষতিটা হয়ে যাবে। সময় দিছে, কিন্তু একটু সময় দিছে। আর যদি বলা হয় যে এক্ষুনি টাকা দিবি, যদি টাকা না দেস তাহলে কিন্তু এই ক্ষতি করবে। তাৎক্ষণিক বা আশু আঘাতের ভয় দেখিয়ে, তাৎক্ষণিক বা আশু আঘাতের ভয় যদি স্থাপিত হয়, জোরপূর্বক সম্পত্তি আদায়টাও আমরা দেখতে পাই দস্যুতা সামিল হয়। জোরপূর্বক সম্পত্তি আদায় কিন্তু স্পেসিফিকলি হচ্ছে সাদাবাজি করা, সাদা চাওয়া, ছিনতাইয়ের কথা আমরা গত ক্লাসে পড়েছিলাম না? এটা হচ্ছে চাঁদাবাজি, চাঁদা দাবি। তাহলে কারো কাছে চাঁদা দাবি করলো 3 দিন পরে বা 3 দিনের মধ্যে টাকা দিবা, কিন্তু আরেক ক্ষেত্রে দেখা যায় 3 দিন নাই, বাবা এক্ষুনি টাকা দিবা, এক্ষুনি টাকা দিবা। তাহলে আশু মৃত্যুর ভয় দেখে যদি কোনো কাজ করেন, জোরপূর্বক সম্পত্তি আদায়কালে যদি আশু মৃত্যুর ভয় দেখানো হয়, সেটাই দস্যুতা বলে পরিণত হবে বা দস্যুতায় পরিণত হবে। তাহলে তাৎক্ষণিক মৃত্যুর ভয় দেখিয়ে জোরপূর্বক সম্পত্তি আদায়কালে যদি তাৎক্ষণিক মৃত্যুর ভয় দেখানো হয়, সেটাই আইন অনুযায়ী দস্যুতা বলে বিবেচিত হবে। কি লিখবো আমরা? যে ক্ষেত্রে জোরপূর্বক সম্পত্তি আদায় দস্যুতা সামিল হবে আলোচনা করা হলো। জোরপূর্বক সম্পত্তি আদায় তখনই দস্যুতা সামিল হবে যখন জোরপূর্বক সম্পত্তি আদায়কালে অপরাধী যার নিকট থেকে সম্পত্তি আদায় করছেন তাকে তাৎক্ষণিক মৃত্যুর ভয় দেখান, তাৎক্ষণিক আঘাতের ভয় দেখান, তাৎক্ষণিক গুরুতর আঘাতের ভয় দেখান, তখনই সেটা দস্যুতা বা দস্যুতায় পরিণত হবে। ধারা কত? 390। সো আমরা দেখতে পেয়েছি দস্যুতা কাকে বলে। চুরির উগ্রতাকে দস্যুতা বলে, অথবা চুরি কালে অপরাধী যদি কোনো ব্যক্তিকে মৃত্যু ঘটানো, আঘাতের ভয় দেখানো, গুরুতর আঘাতের ভয় দেখায়, আইন অনুযায়ী সেটা দস্যুতা বলে পরিণত হয়। আর জোরপূর্বক সম্পত্তি আদায় কখন দস্যুতায় পরিণত হয়? জোরপূর্বক সম্পত্তি আদায় কালেও যদি তাৎক্ষণিক মৃত্যুর ভয় দেখায়, তাৎক্ষণিক আঘাতের ভয় দেখায়, সেটা দেখতে পাই জোরপূর্বক সম্পত্তি আদায় দস্যুতায় পরিণত হয়ে থাকে। 390 ধারা। এখন আমরা দেখবো কোনো কিছুই নয়, শুধুমাত্র শুধুমাত্র লোকজনের, অপরাধীদের যে সংখ্যা, সংখ্যার তারতম্যের উপর নির্ভর করবে সেটা দস্যুতা নাকি ডাকাতি। সংখ্যার তারতম্যের উপর নির্ভর করবে সেটা দস্যুতা নাকি ডাকাতি। খেয়াল করেন সবাই, আই ওয়ান্ট টু সে এক্সপ্লেন ইট প্লিজ। আমরা দেখি যে দস্যুতাটা যখন সংগঠিত হয় তখন সংখ্যার ভিত্তিতে যে কয়জন অপরাধী থাকবে, যদি অপরাধীর সংখ্যা 5-এর নিচে হয়, 1 থেকে 4 মধ্যে হয়, 4-এর মধ্যে হয়, সেক্ষেত্রে আমরা দেখতে পাই সেটা দস্যুতা বলে বিবেচিত হবে। বাট অপরাধীর সংখ্যা যদি একই কার্যের সময় সংখ্যা হয়ে যায় 5 বা ততোধিক, 5 বা ততোধিক,
তাহলে সেটা ডাকাতি বলে পরিগণিত হবে। তাহলে শুধুমাত্র সংখ্যার ভিত্তিতে ডাকাতি অথবা চুরি নির্ভর করতেছে। তাহলে আমরা যেখানে পেলাম চুরিটা আমরা পেলাম 378, চুরি পেলাম 378। এখন চুরি কালে যদি উগ্রতা প্রদর্শন করা হয়, হুমকি প্রদর্শন করা হয়, ভয়ভীতি প্রদর্শন করা হয়, সেটা হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে দস্যুতা। আর এই দস্যুতাটাই ডাকাতি হয়ে যাবে সংখ্যার ভিত্তিতে। যে ক্ষেত্রে চুরি করা হচ্ছে, চুরির কিন্তু আমরা দেখি যদি 10 জন চুরি করে সেটা চুরি হবে, বাট চুরি কালে যদি উগ্রতা প্রদর্শন করে সেটা দস্যুতা হয়ে যাবে সংখ্যার ভিত্তিতে। সংখ্যা যদি 1 থেকে 4 হয় দস্যুতা, সংখ্যা যদি 5 থেকে অধিক হয় ডাকাতি বলে অভিহিত হবে। তাহলে দস্যুতার সংজ্ঞা পেলাম কত ধারায়? দস্যুতার সংজ্ঞা পেলাম 390। ডাকাতির সংজ্ঞা পেলাম সংখ্যার ভিত্তিতে ডাকাতিতে প্রাণ করবে 391 ধারায়। এখন বিবেচ্য বিষয়ে আসেন। দস্যুতাতে দেখা যায় দুইটা জিনিস মধ্যে জানলাম। চুরি কখন দস্যুতায় পরিণত হয়, বলপূর্বক সম্পত্তি আদায় বা জোরপূর্বক সম্পত্তি আদায় কখন দস্যুতায় পরিণত হয়। এখন আমরা জানবো দস্যুতাতে, চুরিতে যেমন 5টা সংজ্ঞা, 5টা ব্যাখ্যা পাইছিলাম, দস্যুতাতে ব্যাখ্যা আছে একটা। কয়টা ব্যাখ্যা? একটা ব্যাখ্যা। আমরা দেখতে পাই দস্যুতাতে একটা ব্যাখ্যার মধ্যে প্রথমে বলা আছে অপরাধী অপর ব্যক্তিকে আশু মৃত্যুর আঘাতের আশু অন্যায় নিয়ন্ত্রণের ভয়ে অভিভূত করার পক্ষে যথেষ্ট নিকটে থাকলে, কাছে থাকলে তিনি উপস্থিত থেকেছেন বলে বিবেচিত হবে। অবশ্যই দস্যুতাটা কাছে থেকে করে, বা এই জোরপূর্বক সম্পত্তি আদায়টা কাছে না হতে পারে, বা দস্যুতাটা কাছে থেকে করে। এই জন্য বলছে যে অপরাধী যখন অপর ব্যক্তিকে আশু মৃত্যুর ভয় দেখাবে, আঘাতের ভয় দেখাবে, আশু নিয়ন্ত্রণের ভয় দেখাবে, দেখানোর জন্য অভিভূত করে পাশাপাশি যদি থাকে, কাছে যদি থাকে, তিনি উপস্থিত ছিলেন বলে বিবেচিত হবে। ব্যাখ্যা 1। উদাহরণটা দেখেন আমরা কিভাবে টার্ন করব জোরপূর্বক সম্পত্তি আদায় থেকে দস্যুতায়। ক, রাজপথে ঘ ও ঘ এর শিশু সন্তানকে দেখতে পায়। ক, শিশু সন্তানটিকে হাতে নিয়ে ভয় দেখায় যে গ, তার টাকার থলেটি যদি, টাকার ব্যাগটা যদি না দেয় শিশু সন্তানটিকে গভীর খাদে ফেলে দিবে। তাহলে শিশু সন্তানকে তার কাছে নিচে নিয়ে বলছে এখনই খাদে ফেলে দেব, তাকে গভীর খাদে মানে গর্তে ফেলে দিবে টাকার ব্যাগ না দিলে। যদি বলে যে তোমার সন্তান রে এখনই ফেলে দিব, মানে তাৎক্ষণিক ফেলে দিব, তাৎক্ষণিক মৃত্যুর ভয় না দেখায়, ততক্ষণ পর্যন্ত সেটা জোরপূর্বক সম্পত্তি আদায় হবে। আর যদি তাৎক্ষণিক মৃত্যুর ভয় দেখায় যে এক্ষুনি ফালাই দিচ্ছি, যদি না দাও টাকা, সেক্ষেত্রে সেটা দস্যুতা বলে পরিণত হবে। তাহলে অবশ্যই তাৎক্ষণিক আঘাতের ভয় দেখাতে হবে। এখন আমরা উদাহরণের মধ্যে আরেকটা উদাহরণ দেখেন, বলা আছে কোন শিশুকে জিম্মি করা হলো, শিশুর আত্মীয় স্বজনকে বলা হলো আপনার শিশুটি আমার হাতে আছে, অচিরেই যদি আমাদেরকে 10,000 টাকা না দেন তাহলে তাকে হত্যা করা হবে। ইহা জোরপূর্বক সম্পত্তি আদায়। কিন্তু যদি ডাকাতগণ শিশুদের আত্মীয় স্বজনকে বলে শিশুপুত্রের আশু মৃত্যুর ভয় দেখায় যে এক্ষুনি মেরে ফেলবো টাকা যদি 10,000 না দাও, তাহলে আশু মৃত্যুর ভয় যদি দেখানো হয় সেটা হয়ে যাবে দস্যুতা। তাহলে জোরপূর্বক সম্পত্তি আদায় কখন দস্যুতা হলো? জোরপূর্বক সম্পত্তি আদায় কখন দস্যুতা হলো? তাৎক্ষণিক মৃত্যুর ভয় দেখালে দস্যুতা হলো। আর যে তাৎক্ষণিক মৃত্যুর ভয় না দেখায়, মুক্তিপণ আদায় করার জন্য বলতেছে যে আগামী কালকে বা 3 দিন পর টাকা নিয়ে আসবা, সেটা কিন্তু জোরপূর্বক সম্পত্তি আদায় হলো, সাদাবাজি হলো। কিন্তু যদি বলে যে না এক্ষণ টাকা লাগবে, এক্ষণ নিয়ে আসবা, তাহলে কি হবে? দস্যুতায় পরিণত হবে। এই হচ্ছে আমাদের 390। আর ডাকাতি পেলাম সংখ্যার ভিত্তিতে ডাকাতিতে টার্ন করে থাকে, রূপান্তরিত হয়ে থাকে যদি সংখ্যা হয় 5 বা ততোধিক। এখন আমরা দেখবো দস্যুতার শাস্তি। দস্যুতার শাস্তি আমরা দেখতে পাই 390 ধারায় দস্যুতার সংজ্ঞায় সংজ্ঞায়িত করা হয়েছে। 390 ধারায় এই দস্যুতার শাস্তির বিষয়ে বলা আছে 392। আর দস্যুতা সংগঠনের চেষ্টা, ডাকাতির চেষ্টা স্পেসিফিকলি আমরা দেখতে পাই ডাকাতির চেষ্টার কথা বলা হয় না, সাজার বিধান নাই, বাট দস্যুতা সংগঠনের চেষ্টার কথা বলা আছে। দস্যুতা সংগঠনের চেষ্টার কথা বলা আছে, সাজার বিধানও রয়েছে। দস্যুতা করেন নাই কিন্তু সংগঠনের চেষ্টা করছেন, সাজার বিধান আছে 393 ধারায়।
আবার দস্যুতা সংগঠন কালে যদি কাউকে আঘাত করেন, সে আঘাতের শাস্তিও রয়েছে 394 ধারায়। তাহলে দস্যুতা কত ধারায় পেলাম? 390। দস্যুতার শাস্তি 392। দস্যুতার চেষ্টার শাস্তি 393। দস্যুতা কালে আঘাত দানের শাস্তি 394 ধারা। দেন আমরা দেখতে পাই 391 ডাকাতি। 391 ডাকাতি। এই ডাকাতির বিষয় আমরা দেখতে পাবো, সংজ্ঞার বিষয় পেলাম 391 ধারায়। ডাকাতির শাস্তি দেখতে পাই 395 ধারায়। ডাকাতির শাস্তি 395 ধারায়। এই যে ডাকাতির শাস্তি আমরা দেখতে পাই 395 ধারায়। ডাকাতি কালে যদি খুন করা হয়, খুন সহ ডাকাতি হয়, আমরা দেখতে পাই সেটা শাস্তির বিধান রয়েছে 396। খুন সহ ডাকাতি হলে 396 ধারায় সাজার বিধান রয়েছে। তাহলে ডাকাতির শাস্তি, ডাকাতির সংজ্ঞা পেলাম 391, শাস্তি 395, খুন সহ ডাকাতি 396। মৃত্যু ঘটানো বা গুরুতর আঘাতের চেষ্টা সহ দস্যুতা বা ডাকাতি, শুধুমাত্র ডাকাতির কথা কিন্তু বলে নাই, দস্যুতা বা ডাকাতি, মৃত্যু ঘটানোর চেষ্টা সহ গুরুতর আঘাতের চেষ্টা সহ দস্যুতা বা ডাকাতি করা। আমরা দেখতে পাই ডাকাতি বা দস্যুতা সংগঠনকালে কোনো মারাত্মক অস্ত্রের ব্যবহার করে বা কাউকে গুরুতর আঘাতের চেষ্টা করে আইন অনুযায়ী সেটা 397 ধারায় সাজার বিধান রয়েছে। মৃত্যু ঘটাবার চেষ্টা, গুরুতর আঘাতের চেষ্টা করেন ডাকাতি বা দস্যুতা কালে 397। আর 398 দেখতে পাই মারাত্মক অস্ত্র শস্ত্র সহকারে যদি ডাকাতি সংগঠন বা দস্যুতা সংগঠনের চেষ্টা করেন, মারাত্মক অস্ত্র শস্ত্র সহ। এক্ষেত্রে আপনি দস্যুতা করতে গেলেন পিস্তল নিয়ে, মারাত্মক অস্ত্র, দস্যুতা করতে গেলেন পিস্তল নিয়ে মারাত্মক অস্ত্র, আপনাকে ধরে ফেললো, শাস্তি হবে কত ধারায়? 398 ধারায়। 390 এর পাশাপাশি আমরা দেখতে পাই 92 এর পাশাপাশি 398 ধারাও শাস্তির বিধান রয়েছে, মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে দস্যুতা বা ডাকাতি সংগঠনের চেষ্টার শাস্তি। দেন ডাকাতির প্রস্তুতি গ্রহণ। ডাকাতির প্রস্তুতি গ্রহণ, ডাকাতি করার জন্য 5 থেকে ততোধিক ব্যক্তি, ডাকাতি করার জন্য 5 থেকে ততোধিক ব্যক্তি রাতের বেলা প্রস্তুতি নিচ্ছেন। এই তুই রামদা নিবি, তুই সাথে ছুরি নিবি, তুই লাঠি নিবি, তুই ইয়ে খোলার জন্য, তালা খোলার জন্য যন্ত্রপাতি নিবি, এক একজন এক একটা নিয়ে রেডি। এটা হচ্ছে প্রস্তুতি নিলেন 399 ধারায়। পাশাপাশি আমরা দেখতে পাই এই মালামাল নিয়ে যদি কোথাও সমবেত হয়, মালামাল নিয়ে যদি কোথাও সমবেত হয়, দস্যুতা করার জন্য সম্মিলিত হলো রাতের বেলা, সে শাস্তির বিধান আমরা দেখতে পাই 402 বলা আছে, 402 বলা আছে। তাহলে ডাকাতি 391, ডাকাতি 391, ডাকাতির শাস্তি 395। ডাকাতি করতে গিয়ে যদি কাউকে খুন করেন, সেটাকে বলা হয় খুন সহ ডাকাতি, শাস্তি 396। মৃত্যু বা গুরুতর আঘাতের চেষ্টা সহ ডাকাতি বা দস্যুতা 397। মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে দস্যুতা বা ডাকাতি সংগঠনের চেষ্টার শাস্তি 398। ডাকাতি করার প্রস্তুতি গ্রহণ 399। ডাকাতির জন্য সমবেত হওয়া 402। আর বাকি হলো 400 এবং 401। ডাকাত দলের সদস্য হলে 400 ধারায় শাস্তি হবে, চোর দলের সদস্য হলে 401 ধারায় সাজার বিধান রয়েছে। চোর দলের শাস্তি হলে 401 ধারায় সাজার বিধান রয়েছে। তাহলে আমরা এতক্ষণ কি পড়লাম? অনেক পড়া দিয়েছে আপনাদের। একটা অংশ, একটা পার্ট যদি একসাথে না বুঝি, তাহলে এটার সাথে রিলেটেড গুলো আমরা বুঝতে পারি না। দ্যাটস ওয়াই এতক্ষণ আপনাদেরকে কষ্ট দেওয়া। খেয়াল করেন তো, চুরি কাকে বলি ইতিমধ্যে জানলাম 378। অপরের অসম্মতিতে, অস্থাবর সম্পত্তি অসৎ উদ্দেশ্যে অপসারণ করাকে চুরি বলে। কত ধারায় পেয়েছি? 378 ধারায় পেয়েছি। সাজা 379। যদি সেটা বাসগৃহ হয় 380। যদি সেটা চাকর হয়ে থাকে, কেরানি হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা দেখতে পাই 381। আর চুরি করার পূর্বে কাউকে আঘাত আক্রমণের প্রস্তুতি গ্রহণ কল্পে যদি চুরি করতে যান অস্ত্র সহ 382। যেক্ষেত্রে আমরা পড়েছি জোরপূর্বক সম্পত্তি আদায় 383, আদায়ের শাস্তি 384, 386, 388। আর যদি বলা হয় যে আদায় করে নাই, শুধু ভয় দেখাইছে, তাহলে ভয়ের শাস্তি কোথা আছে? 385, 387, 389। দেন আমরা দেখতে পেয়েছি দস্যুতা 390। চুরি কখন দস্যুতা হয়? 390। জোরপূর্বক সম্পত্তি আদায় কখন দস্যুতা হয়? 390। দস্যুতার ব্যাখ্যা কয়টা? একটা। ইতিমধ্যে আমরা জেনেছি দস্যুতা
শাস্তি 392, দস্যুতার চেষ্টা 393, দস্যুতাকালে আঘাত দান 394। ডাকাতি সংজ্ঞা পেলাম সংখ্যার উপরে, অপরাধীর সংখ্যার উপরে নির্ভর করবে ডাকাতির সংজ্ঞা, কোনটা ডাকাতি কোনটা দস্যুতা। তাহলে 391 ডাকাতি, 395 ডাকাতির শাস্তি, কোন সহ ডাকাতির শাস্তি 396, মৃত্যু অথবা গুরুতর আঘাতের চেষ্টা সহ দস্যুতা বা ডাকাতি 397, মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে দস্যুতা বা ডাকাতি সংগঠনের চেষ্টা 398। সর্বোপরি আমরা দেখতে পাই ডাকাতি করার প্রস্তুতি 399, ডাকাতির জন্য সমবেত হওয়া 402, ডাকাত দলের সদস্য হওয়া 400 ধারায়, চুর দলের সদস্য হওয়া 401 ধারায়। ধন্যবাদ সবাইকে। আমরা এখন প্রশ্নোত্তর পর্বে যাবো। আসসালামু আলাইকুম।